আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু মারাত্মক আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩৫। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫২,৪০০ জনে পৌঁছে গেছে। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু। এরপর জানাবো, ভারতের সীমান্তবর্তী চেকপোস্ট বাংকার গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ধ্বংস হয়ে গেছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট এবং বাংকার। আজ দেশটির সেনাবাহিনীর বরাদ্দে তথ্য জানিয়েছে দ্য নিউজ। এদিকে পাক সিনেটরের হুঙ্কার, ভারতের অযোধ্যায় নতুন বাবরি মসজিদ বানাবে পাকিস্তান সেনারা। ভারতের উত্তরপ্রদেশে অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে সেখানে নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরি করেছেন। সেই রাম মন্দির ভেঙে সেখানে পুনরায় আবার নতুন বাবরি মসজিদ বানাবে পাকিস্তান সেনারা বলে হুঙ্কার দিয়েছেন পাক সিনেটর পলাশা মোহাম্মদ জাই খান। জানাবো, পূরণ হলো ট্রাম্পের চাওয়া ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়া পূরণ হয়েছে। ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ইউক্রেনের নতুন খনিজ সম্পদ চুক্তিতে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এবং কিয়েভ পুনর্গঠনে বিনিয়োগ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। কয়েক মাসের আলোচনা শেষে ওয়াশিংটন দেশ দুটির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, খবর রয়টার্সের। এবং সর্বশেষ জানাবো, মে দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল। আজ মহান মে দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, আজ দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩৫। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৫ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এর মধ্য দিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৫২,৪০০ জনে পৌঁছেছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫২,৪০০ জনে পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত হয়েছে ১০৯ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘর্ষের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১,১৮,০১৪ জনে পৌঁছেছে। অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা ১,২০০ মানুষকে হত্যা এবং প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়
অন্যান্য দেশগুলোর চাপে ১৯শে জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়ে গত ১.৫ বছরে উপত্যকায় মোট নিহত আহতের সংখ্যা পৌঁছে যায় ৫৩,৩০০ জন এবং ১,১৬,৪১৬ জন। এই নিহতের সংখ্যা আহতদের ৫৬% নারী ও শিশু। তবে ১৮ মার্চ থেকে ফের গাজায় হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ভারতের সীমান্তবর্তী চেকপোস্ট বাংকার গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বেশ কয়েক দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সর্বশেষ ৮ম দফায় আজ রাতে পাকিস্তান ভারত সেনাবাহিনীদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এই গোলাগুলির ঘটনায় প্রথমে ভারতের সেনাবাহিনীরা পাকিস্তান সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর গুলি শুরু হলে ভারতের সেনা সদস্যরা দলে দলে সেখান থেকে পালাতে শুরু করে। এরপর পাকিস্তান সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর চেকপোস্ট এবং সেখানে থাকা বাংকার গুড়িয়ে দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী বলেছে, আমরা জন্মভূমির জন্য যে কোনো শর্তে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। দখলদার ভারতের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে প্রতি রাতেই জম্মু কাশ্মীরের বিভিন্ন সীমান্তে ভারত পাকিস্তানের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটছে। এই সংঘর্ষের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রতিদিনই সংঘর্ষে বিশেষ করে ভারতীয় সেনারা পালিয়ে যাচ্ছে। গতকাল কাশ্মীর এলাকায় ভারতের 4টি রাফাল যুদ্ধবিমান টহল দিতে যায়। তবে সেখানে পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমান দেখে সেখান থেকে পালিয়ে রক্ষা পেয়েছে ভারতের সেই যুদ্ধবিমানগুলো। এরপর আর কোনো যুদ্ধবিমান পাকিস্তান ভারত সীমান্তের কাছাকাছি যেতে সাহস পায়নি। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে। এজন্য ভারত পাকিস্তানে হামলার জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। জানা গেছে, ভারতের সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদেরকেও যুদ্ধকালীন সময়ে ট্রেনিং দিচ্ছেন। এই ট্রেনিং দেওয়ার ফলেই বোঝা যাচ্ছে দুই দেশের মধ্যে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তারা জানিয়েছে, আমাদের সেনাবাহিনীদের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তারা চাইলে যে কোনো সময় পাকিস্তানে হামলা করতে পারে। এজন্য সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল অর্থাৎ সম্মতি দেওয়া হয়েছে। পাকিস্তানি সিনেটরের হুঙ্কার, অযোধ্যায় ভারতের রাম মন্দির ভেঙে আবারও সেখানে বাবরি মসজিদের জায়গায় মসজিদ বানাবে পাকিস্তানি সেনারা। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে নতুন বাবরি মসজিদের প্রথম ইট পাকিস্তানি সেনারা স্থাপন করবে বলে ঘোষণা দিয়েছে পাকিস্তানের সিনেটর পালোয়া শাহ মোহাম্মদ জাই খান। জম্মু কাশ্মীরের পহেলগাঁয় বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝে পাকিস্তান সংসদের উচ্চকক্ষ সিনেটর পালোয়া শাহর এই একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজ পাকিস্তানের এই সিনেটর আরও বলেছেন, অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তান সেনাবাহিনীর সেনারা এবং প্রথম আজান দেবেন সেনাপ্রধান অসীম মনির নিজেই। তিনি আরও বলেছেন, আমরা চুরি পড়ে বসে নেই, আমাদের পারমাণবিক শক্তি রয়েছে, সেগুলো ভারতের দিকে তাক করা। পালোয়া শাহ আরও বলেছেন, ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না। তিনি বলেন, ভারতীয়রা পাকিস্তানকে হুমকি দেয়, তাদের জেনে রাখা উচিত শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না, কারণ এই খালিস্তানপন্থী তাদের নেতার গুরুর নানকের ভূমি হচ্ছে পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি নেতাদের ভারতের বিরুদ্ধে এটাই প্রথম কোনো উস্কানিমূলক মন্তব্য নয়। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পর পাকিস্তান পিপলস পার্টি পিপির চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারিও একই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তারাও জানিয়েছে, আমরা ভারতকে যে কোনো মূল্যে এর ক্ষতিপূরণ দিতে হবে।
মে দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল। আজ মহান মে দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথা জানিয়েছেন। জানা যায়, আজ দুপুর 2টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমাবেশ। রুহুল কবির রিজভী জানান, সমাবেশ এর বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কে অবহিত করা হয়েছে। শ্রমিক দলের পক্ষ থেকে রাজধানীতে শ্রমিক দলের 12 দফা দাবি লিফলেট বিতরণ করা হচ্ছে। প্রচারণা চলছে, ব্যানার ফেস্টুন করা হয়েছে। শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। এছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান সহ দলের সিনিয়র নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখবেন। ঢাকাসহ তার আশপাশের শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এই সমাবেশে অংশ নেবেন বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। বিএনপির পক্ষ থেকে আগেই এ বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। জানিয়েছে বিএনপির রাজনৈতিক দলের নেতারা। তারা জানিয়েছে, আমরা 1 মে বড় ধরনের সমাবেশ করব। অবশেষে সেই সমাবেশের নির্দিষ্ট সময় ঘোষণা করা হয়েছে।